হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বিষয়ের যে অধ্যায় প্রথম আছে বা অধ্যায় নম্বর 1, তার যে কোষে দেখি 1.2 আছে, এই 1.2 এর যে 9টি প্রশ্ন আছে, এই সমস্ত প্রশ্নগুলোর আজ আমরা সমাধান করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। তো দেখো, প্রথমে 1 দাগের থেকে 6 দাগ পর্যন্ত কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো আমি খাতায় পাতিয়ে নিয়েছি। তোমরা সেভাবে দেখে নাও যে অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয়। তো দেখো, প্রথম অঙ্কটি এইভাবে ছিল, 2 টাকার 12.5% সমান কত? এখানে কোশ্চেন মার্ক ছিল। তো দেখো, সর্বপ্রথম আমাদের 2 টাকাকেই আমরা পয়সায় ট্রান্সফার করে নেবো। তাহলে 2 টাকা সমান আমরা জানি কি 200 পয়সা, অর্থাৎ 1 টাকায় কত পয়সা হয়? 100 পয়সা। আর 2 টাকায় 200 পয়সা। তাহলে 200 পয়সার আমরা যদি এভাবে লিখি, বলেছে 12.5%, অর্থাৎ দেখো এর মধ্যে এর আছে, এর মানে কি হচ্ছে গুণ। 12.5%, অর্থাৎ এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ থেকে ভগ্নাংশ তৈরি করি তাহলে কি হবে? দেখো, 2 দুগুণ 4 আর 1 5, আর 2 1 2, কত হচ্ছে? 25। তার নিচে কত হচ্ছে? 2, 25/2। এবার এটাকে আমাদের কত পার্সেন্ট সমান কত বের করতে বলেছে, তাহলে আমরা এই 2 দিয়ে এই 100কে কেটে দেবো। কত হচ্ছে? 200কে কাটলাম, 100 হলো। এবার 25 দিয়ে যদি 100কে গুণ করা হয়, কত হয়? 2500 পয়সা। ঠিক আছে। এবার দেখো, এই পার্সেন্ট ছিল তাই আমরা নিচে কত গুণ করব না, 100 গুণ করে নেব, পার্সেন্ট ছিল যেহেতু। এবার দেখো, এই 100 আর এই 100 কেটে গেল, তাহলে কত থাকলো? 2500 পয়সা থাকলো না, শুধুমাত্র থাকলো 25 পয়সা। তো তোমরা একেবারেও পাতিয়ে নিতে পারো, এই 100 অর্থাৎ এই পার্সেন্ট বা শতকরা চিহ্নের জন্য কত বসাতে হয়? 100, সেটি আমাদের নিচে বসাতে হয়। ঠিক আছে। এরপরে 2 দাগের অঙ্কটি ছিল, দেখো 840 গ্রামের 30%। তো আমরা এখানে 840 গ্রামই আমাদের দেওয়া আছে, এর 30% মানে কত? 30। আর এই পার্সেন্ট অর্থাৎ শতকরা চিহ্নের জন্য কত না, 100 দিয়ে একে করবো ভাগ। ঠিক আছে। দেখো, এখানে শূন্য, এখানে শূন্য, দুটো শূন্য ছিল, এখানে দুটো শূন্য কেটে গেল। তাহলে উপরে থাকলো কত? 84 গুণ 3, কত হচ্ছে দেখে নেব। 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 1 25, কত হলো না? 252। এটা নিশ্চয়ই গ্রাম হবে, কারণ এখানে দেখো গ্রামই রয়েছে। এবার দেখো আছে 25 টাকার 8% সমান কত? আমাদের এটা বের করতে হবে। তো এখানে যেহেতু 25 টাকা দেওয়া আছে, তো আমরা 25টা লিখে নেব, আর এখানে গুণ চিহ্ন দিয়ে 8 লিখবো, আর এই শতকরা চিহ্নের জন্য 100 লিখবো কত? নিচে। ঠিক আছে। এবার দেখো, 25 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 25 দিয়ে যদি আমরা 100কে কাটি, 25 100-র মধ্যে 4 বার আছে, তাই 4 25-এ 100, আর 4 দিয়ে যদি 8কে কাটি হচ্ছে 2, তাহলে সমান উত্তর কত হলো? 2 টাকা। তাহলে 25 টাকার 8% সমান কত হচ্ছে? 2 টাকা। এবার দেখো, 4 দাগে এতক্ষণ আমরা কি করছিলাম না, অঙ্কের ভেতর থেকে আমরা পার্সেন্ট বের করছি, দেওয়া ছিল, তার থেকে সংখ্যা বা উত্তর বের করছিলাম। এবার দেখো, কিছু সংখ্যা দেওয়া আছে, এর থেকে আমাদের শতকরা বা পার্সেন্ট বের করতে হবে। সেটা কি করে করতে হবে? দেখো, এখানে আছে 55 গ্রাম 5 কিগ্রার শতাংশ, কত শতাংশ আমাদের সেটা বের করতে হবে, শতকরা বের করতে হবে। দেখো, তাহলে 5 কিগ্রার যে সংখ্যাটা বড় থাকে, অর্থাৎ যার ভিতর বের করতে বলে, সেই সংখ্যাটাকে আমাদের নিচে লিখতে হয়। কি বলেছে? 5 কিগ্রার, অর্থাৎ 5 আমরা নিচে লিখব। কত? 5 কিগ্রার না, 55 গ্রাম বলেছিল, তাহলে 55 লিখলাম উপরে। আর যেহেতু আমাদের শতাংশ বের করতে হবে, তাই 100 দিয়ে উপরে গুণ করতে হবে, এর ব্র্যাকেটের বাইরে লিখে দেবো আমরা পার্সেন্ট। ঠিক আছে। দেখো, এবার আমাদের অঙ্কটি একটু কিভাবে করতে হচ্ছে। দেখো, যেহেতু 5 কিগ্রার বলেছিল, তাহলে আমরা জানি 1 কিগ্রা সমান সমান কত গ্রাম না, 1000 গ্রামে 1 কিগ্রা হয়। যেহেতু এখানে এটা গ্রামে আছে, তাই এর সঙ্গে আমরা 1000 গুণ করে নেব। ঠিক আছে। এবার দেখো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ছিল, এই শূন্য আর এই শূন্য কেটে দেব। এবার যদি 5 দিয়ে কাটি, কত হচ্ছে না, 5 11 55, তাহলে উপরে থাকছে 11, নিচে 10, তাহলে 11/10, এটা পার্সেন্ট, বা একে আমরা লিখতে পারি 1/10%। ঠিক আছে, বোঝা গেছে? তো দেখো, আর একটা অঙ্ক যদি আমরা করি, তাহলে এইভাবে শতকরা কি করে বের করতে হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, 5 দাগের অঙ্কটি ছিল 1.25 টাকা বা 1 টাকা 25 পয়সা 5 টাকার শতকরা। দেখো, কোন টাকার বের করতে বলেছে? কোনটার না, 5 টাকার, অর্থাৎ এর শতকরা বের করতে হবে। তাহলে এই কথাটি আমরা লিখবো নিচে, অর্থাৎ 5 টাকাটা লিখবো নিচে, আর উপরে লিখবো কি 1.25 টাকা। এর শতকরা বের করতে হবে, সেহেতু আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, এবং ব্র্যাকেটের বাইরে আমাদের শতকরা চিহ্ন লিখে দিতে হবে। এবার দেখো, এখানে কি আছে? 1.25, মানে 1 টাকা 25 পয়সা। এটাকে যদি আমরা দশমিক তুলে দিই, বা এর সঙ্গে দশমিক তোলার জন্য
দশমিকের পরে জন্য 1 আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য দিয়ে বা 100 দিয়ে গুণ, তাহলে এ দশমিক উঠে গেল। থাকছে কত, নিচে 100, এরপরে 100 কাটবো, এখানে কাটবো 5 দিয়ে, 5 দুগুণ 10, হাতে থাকে 2, 5 5 25, কত হচ্ছে 25। এটা কি পয়সা না টাকা? অবশ্যই পয়সা, সরি পার্সেন্ট। এটা কত হচ্ছে না 25%, কারণ আমাদের এখানে পার্সেন্ট বের করতে বলেছে বা শতকরা, তাহলে এটা 25% বা শতকরা 25 আমরা লিখতে পারি। তাহলে এই দুটো অঙ্ক করার পরে নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা নিজেরাই করতে পারবে, তবুও আমি করে দিচ্ছি। বলেছে দেখো 16 লিটার 1000 লিটারের শতকরা, তাহলে তোমরাই বলতে পারবে যে 1000 লিটারের বের করতে বলেছে, তাহলে এই 1000 কথাটি লিখবো আমরা কোথায়, না নিচে। আর কত লিটার, না 16 লিটার, এটা বের করতে হবে আমাদের, যেহেতু শতকরা বের করতে হবে সেই জন্য আমরা 100 দিয়ে গুণ করবো, ব্র্যাকেটের বাইরে লিখে দেবো, পার্সেন্ট চিহ্ন দিয়ে দেবো। এবার দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, উপরে থাকছে 16 আর নিচে থাকছে 10, তাহলে এই 16 আর 10কে যদি ভাগ করা হয় তাহলে হয় 1.6%। ঠিক আছে, কত হচ্ছে 1.6%, বা 1.610%, বা 1.35%ও হতে পারে যদি এটাকে আমরা ভাগ করি। ঠিক আছে, তো এগুলো ছিল আমাদের শর্ট বা 1 নম্বরের প্রশ্নের জন্য। এবার আমাদের কিছু লেখা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা একটু দেখে নেব। দেখো 2 এর দাগের অঙ্কটি আছে, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। এখানে বলে দেওয়া নেই বাড়িটি কত অংশ, আমাদের বলেছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, তাহলে আমরা ধরে নেব বাড়িটি কত অংশ। দেখো আমরা যখন শতকরা অঙ্ক করব তখন কিন্তু আমরা 100 ধরে নেব, তাহলে ধরি বাড়িটি 100 অংশ, রং করা হয়েছে কত অংশ, না 1/5 অংশ, তাহলে আমরা যদি লিখি রং করা হয়েছে 1/5 অংশ, অর্থাৎ এর 1/5 অংশ সমান 100 গুণ 1/5, তাহলে কত হচ্ছে, একে যদি কাটি কত হচ্ছে, না 20 অংশ রং করা হয়েছে, বা 20%। আমরা এটা যেহেতু 100 ধরে নিয়েছি, তাহলে 20% রং করা হয়েছে, তাহলে বাকি আছে কতটুকু রং করতে, তাহলে আমরা লিখবো বাকি আছে, মোট কত ধরে নিয়েছিলাম 100, তার থেকে 20 বিয়োগ করে দেব শতাংশ। ঠিক আছে, তাহলে দেখো 100 থেকে 20 চলে গেলে কত থাকে, 80%, বা কত অংশ রং করতে বাকি আছে, না 80 অংশ বা 80% রং করতে বাকি আছে। এটা যদি আমরা 1 ধরে করতাম তবুও কিন্তু আমাদের অঙ্কটি হতো, যেহেতু শতকরার অঙ্ক সেই জন্য আমরা 100 ধরে অঙ্কগুলো করব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এবার দেখি 3 এর দাগে আছে, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। দেখো ছাত্রীর সংখ্যা 30% বলে দিয়েছে, আর মোট ছাত্রছাত্রী আছে 60 জন, তাহলে আমাদের কত ছাত্র আছে সেটি বের করতে হবে। তাহলে দেখো মোট ছাত্রছাত্রী কতজন আছে, না 60 জন। এদের মধ্যে বলেছিল বইতে, দেখো শ্রেণীতে ছাত্রী ছিল 30%, তাহলে আমরা যদি এখানে লিখে নিই ছাত্রী সমান 30%, তাহলে ছাত্রীর পরিমাণ যদি লিখি বা ছাত্রীর সংখ্যা কত হবে, না এই 60 জনের 30% তো, তাহলে 60 গুণ 30 নিচে 100, এই শূন্য কেটে দেবো, এই শূন্য কেটে দেবো, উপরে 3 আর 6 গুণ করলে হচ্ছে 18 জন, তাহলে ছাত্রী হচ্ছে কতজন, 18 জন। তাহলে 60 জনের মধ্যে থেকে যদি 18 জন ছাত্রী হয়, তাহলে বাকি যে স্টুডেন্টগুলো আছে তারা কি ছাত্র, তাহলে লিখবো অতএব ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা সমান কত, এই 60 জন মোট ছাত্রছাত্রী, তার থেকে 18 জন যদি ছাত্রী হয় তাহলে ছাত্র কত হচ্ছে, না এর থেকে যদি বাদ দিয়ে দিই, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে 1, একে রেখে 2, 2 আছে কত হলে 6 হবে, 4 হলে কতজন, না ছাত্র হচ্ছে 42 জন। ঠিক আছে, এবার দেখো 4 এর দাগে আছে, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60, অর্থাৎ ইউরিয়া আছে 60% আর পটাশ আছে 40%, ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে দেখি। তো চলো দেখে নিই। তাহলে দেখো আগে আমরা লিখে নেব মোট সারের পরিমাণ 120 কেজি। এবার দেখো ইউরিয়া আছে, লিখবো ইউরিয়া সমান কত আছে, না 60%, আর পটাশ আছে, পটাশ সমান কত 40%। এবার ইউরিয়ার পরিমাণটি আমরা বের করব, অতএব ইউরিয়ার পরিমাণ দেখো মোট 60 ছিল কত 120 কেজি,
এই 120 কেজির 60%, অর্থাৎ 60 গুণ 1/100 আমরা লিখে নেব। এই শূন্য কাটবো, এই শূন্য কেটে দেবো। সমান কত হচ্ছে? 6 আর 12 গুণ করলে হচ্ছে 72 কিগ্রা বা কেজি। কিলোগ্রামে আমি লিখে দিলাম। দেখো এই 120 থেকে যদি 72 বাদ দিয়ে দিই তবুও কিন্তু আমাদের পটাশের পরিমাণ বেরিয়ে যাবে, কিন্তু আমরা এখানে পটাশটা অন্যভাবে বের করব। অতএব পটাশের পরিমাণ কত না 120 কিগ্রা ছিল, তার থেকে মোট 40%, তাহলে 40 নিচে 100, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, 4 আর 12 গুণ করলে হচ্ছে 48 কিগ্রা। তাহলে ইউরিয়ার পরিমাণ বেরোলো 72 কিলোগ্রাম আর পটাশের পরিমাণ বেরোলো কত? 48 কিলোগ্রাম। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো 5-এ আছে, আমার স্কুলের খাতার দাম 10 টাকা ছিল, 10 টাকা, এখন সেই খাতায় আমি 12 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে এগুলো আমাদের শতকরা বের করতে হবে। তো এবার আমরা একটু অন্যভাবে করব। তো দেখো খাতার দাম ছিল আগে কত? 10 টাকা, এখন খাতার দাম হয়েছে কত? 12 টাকা। তাহলে দেখো 10 টাকার জায়গায় 12 টাকা হয়েছে, তাহলে নিশ্চয়ই দাম বেড়েছে। দেখবো অতএব খাতার দাম বেড়েছে কত? বেড়েছে 12 টাকার থেকে 10 টাকা বাদ দিয়ে দেবো, 12 বিয়োগ 10 ব্র্যাকেটের বাইরে টাকা সমান 2 টাকা বেড়েছে। দেখো আমাদের কিন্তু টাকা বের করতে বলেনি, বলেছে আমাদের শতকরা বের করতে। দেখো 2 টাকা দাম বেড়েছে, এই 2 টাকা দাম কার উপর বেড়েছে? এই 10 টাকা দামের উপর 2 টাকা বেড়ে তারপর তো 12 টাকা হয়েছে। আমাদের কিন্তু এটা ভালো করে বুঝতে হবে কার উপর দামটা বেড়েছে, না 10 টাকার উপর 2 টাকা কিন্তু আমাদের দাম বেড়েছে। তাহলে আমাদের বের করতে হবে 100 টাকায় কত দাম বেড়েছে। আমরা লিখব 10 টাকায় খাতার দাম বাড়ে 2 টাকা। 10 টাকায় বাড়ছে 2 টাকা। এবার দেখো 1 টাকায় তাহলে কত বাড়বে? নিশ্চয়ই কম বাড়বে। তাহলে 2 বাই, যেহেতু কম হলে নিচে হয় ভাগ, তাহলে 10 টাকা বেড়েছে। এবার বলেছে 100 টাকায়, অর্থাৎ শতাংশ বের করতে বলেছে। তাহলে আমাদের লিখবো 100 টাকায় খাতার দাম বাড়ে। এবার দেখো গুণ হবে, কারণ বেশি হয়ে যাচ্ছে, 1-এর জায়গায় 100, তাহলে 2 গুণ 100 নিচে 10। এই 10 দিয়ে 100কে কাটলে হচ্ছে 10 সমান 20 টাকা বা 20%। তাহলে খাতার দাম কত শতাংশ বেড়েছে? না 20% বেড়েছে, বা শতকরা 20 টাকা বেড়েছে। আমাদের উত্তর ছিল কি? খাতার দাম শতকরা বেড়েছে লিখতে হবে। অতএব লিখবো খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে। দেখো এই অঙ্কটার মধ্যে কিছুই নেই, এগুলো আমরা ঐকিক নিয়মে করে দিলাম। শুধুমাত্র এই যে উপরে যে 3টে লাইন করেছি, এই 3টে লাইনের উপরই কিন্তু ভিত্তি করে অঙ্কটি হয়েছে। তারপরে আমাদের সব থেকে আগে দেখে নিতে হবে খাতার দাম কোন টাকায় বেড়েছে। দেখো এখানে নতুন খাতার দাম হয়েছিল 12 টাকা, 12 টাকায় কি 2 টাকা বেড়েছে? নিশ্চয়ই নয়। 12 টাকায় যদি 2 টাকা বাড়তো তাহলে কিন্তু দাম হয়ে যেত 14 টাকা। কিন্তু বলেছে খাতার দাম 12 টাকা হয়েছে, অর্থাৎ এই 10 টাকায় কিন্তু 2 টাকা বেড়ে 12 টাকা হয়। সেই জন্য আমরা 10 টাকায় খাতার দাম বাড়ে 2 টাকা এটা লিখবো। যদি আমরা এখানে 12 টাকায় খাতার দাম 2 টাকা বাড়ে লিখলাম তাহলে কিন্তু অঙ্কটি আমাদের ভুল হয়ে যেত। তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে কোন টাকার উপর ভিত্তি করে আমাদের এই অঙ্কটি করতে হবে। ক্লিয়ার? দেখো সেম আরেকটি অঙ্ক আছে। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। একদম সেম অঙ্ক, তবু আমি করিয়ে দিচ্ছি। দেখো আগে বাস ভাড়া ছিল 4 টাকা লিখে নিয়েছি, এখন বাস ভাড়া হয়েছে 6 টাকা, তাহলে বেড়েছে কত? তাহলে লিখবো বাস ভাড়া বেড়েছে কত? এই 6 থেকে 4 বিয়োগ করে দেব, সমান কত? 2 টাকা বেড়েছে। বাস ভাড়া 2 টাকা বেড়েছে। এবার বলো তো এই 2 টাকা কোন টাকার উপর ভিত্তি করে বেড়েছে? অবশ্যই 6 টাকা নয়। কোনটার উপর ভিত্তি করে বেড়েছে? 4 টাকার উপর ভিত্তি করে, অর্থাৎ 4 টাকায় বেড়েছে 2 টাকা। তাহলে 100 টাকায় কত বাড়বে সেটাই আমাদের বের করতে হবে। আমরা লিখব 4 টাকায় বাস ভাড়া বাড়ে 2 টাকা।
এবার 1 টাকায় বাস ভাড়া বাড়ে কত হবে? তাহলে নিশ্চয়ই 2-এর থেকে কম হবে 1 টাকা, যেহেতু 4 টাকায় 2 টাকা হলে 1 টাকা নিশ্চয়ই কম হবে, তাহলে 2/4 টাকা। এবার 100 টাকায় বের করতে হবে আমাদের। 100 টাকায় বাস ভাড়া বাড়ে কত? 2 গুণ 100, নিচে 4 টাকা। এই 4কে যদি আমি 2 দিয়ে কাটি হচ্ছে 2কে যদি 100কে 2 দিয়ে কাটলে 50, তাহলে কত হচ্ছে? 50 টাকা বা 50% শতকরা। তাহলে আমরা লিখবো অতএব বাস ভাড়া বেড়েছে শতকরা কত? 50 টাকা। লিখবো অতএব বাস ভাড়া বেড়েছে শতকরা 50 টাকা। দেখো এখানে আমাদের একটু বুঝতে হবে, যেহেতু এখানে শতকরা লিখেছি তাই 50-এর পাশে টাকা লিখেছি। এখানে যদি লিখতাম বাস ভাড়া বেড়েছে 50%, তাহলে এই পার্সেন্ট চিহ্ন দিয়ে লিখতাম, তখন কিন্তু আমরা টাকা লিখতে পারতাম না। এই শতকরা মানেই হচ্ছে পার্সেন্ট। যদি আমরা শতকরা লিখি তাহলে পার্সেন্ট চিহ্ন দেবো না, আবার পার্সেন্ট চিহ্ন যদি দিই তাহলে কিন্তু আমরা শতকরা লিখবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখো সাথে আছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা বেড়েছে হিসাব করি। দেখো একই রকম অঙ্ক একটু ঘুরিয়ে দিয়েছে। তো দেখো আমরা লিখে নিলাম, আগে চিনির দাম ছিল 125 টাকা, এখন চিনির দাম কত? বইতে আছে, দেখো লেখা আছে এখন চিনির দাম কত না 150 টাকা হয়েছে। তাহলে চিনির দাম বেড়েছে কত? অতএব চিনির দাম বেড়েছে কত বেড়েছে বলো তো? এই 150 টাকা তো বেড়ে হয়েছে, আর আগে ছিল 125 টাকা, তাহলে এই 125 এর থেকে বিয়োগ করে দেব। তাহলে আমাদের কত হবে উত্তর? না 25 টাকা বেড়েছে চিনির দাম। এবার বলো কোন টাকার উপর বেড়েছে? 150 টাকার উপর বেড়েছে না 125 টাকার উপর বেড়েছে? অবশ্যই 125 টাকার উপর বেড়েছে, কারণ 125 টাকার উপর দাম বেড়ে হয়েছে 150 টাকা, অর্থাৎ 125 টাকায় 25 টাকা বেড়ে হয়েছে 150 টাকা। তাহলে আমরা সেটাই লিখবো, 125 টাকায় চিনির দাম বাড়ে কত? 25 টাকা। তাহলে 125 টাকায় চিনির দাম যদি 25 টাকা বাড়ে তাহলে নিশ্চয়ই 1 টাকায় কম বাড়বে। তাহলে 1 টাকায় চিনির দাম বাড়ে কত হচ্ছে না 25/125 টাকা। এবার দেখো যেহেতু আমাদের শতকরা হবে, অর্থাৎ 100 টাকায় কত বেড়েছে সেটা বের করতে বলেছে। তাহলে 100 টাকায় চিনির দাম বাড়ে কত? 25 গুণ 100, নিচে 125। 5 দিয়ে কাটবো, 5×5 = 25, 5×25 = 125। এই 25 দিয়ে যদি 100কে ভাগ করি হচ্ছে 4, আর 4 আর 5 গুণ করলে হচ্ছে কত? 20 টাকা বা 20%। তাহলে আমরা উত্তর কি লিখব? অতএব চিনির দাম বৃদ্ধি পেয়েছে শতকরা 20 টাকা। চিনির দাম বৃদ্ধি পেয়েছে শতকরা 20 টাকা। ঠিক আছে, চিনির দাম কত বৃদ্ধি পেয়েছে? শতকরা 20 টাকা। দেখো অঙ্কগুলো কিন্তু কিছুই না, শুধুমাত্র আমাদের বুঝতে হবে কোথায় এই জায়গাটায়, যে যেটা বেড়েছে অর্থাৎ বেড়ে হয়েছে বা কমে হয়েছে সেটা কার ওপর বেড়েছে বা কার ওপর কমেছে। এই দুটো জিনিস যদি আমরা একটু ভালো করে বুঝে নিই তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে আমাদের একদম অসুবিধা হবে না, কারণ ঐকিক নিয়মের অঙ্ক আমরা আগেও করেছি। যেহেতু এখানে বলেছিল আগে ছিল 125 টাকা, দেখো 125 টাকা যদি চিনির দাম হয়, একে 150 হয়েছে, অর্থাৎ কত দূরত্ব অতিক্রম করতে হয়েছে? একে 25 টাকা গেছে, 25 টাকা বেড়েই কিন্তু 150 টাকা হয়েছে। সেই জন্যই আমরা এখানে এই কথাটি শুরু করেছি, 125 টাকায় চিনির দাম বাড়ে 25 টাকা। কখনোই কিন্তু 1 টাকা এই 150 টাকায় বাড়াবে না। যদি 150 টাকা তোমরা এখানে লেখো, অঙ্ক কিন্তু উত্তর উল্টো হয়ে যাবে। কেমন? এবার দেখো 8-এর দাগে খুব একটা ভালো অঙ্ক আছে। রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক কষেছে বা করেছে দেখি। আরও একটি পার্ট আছে, শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে দেখি। আগে আমাদের বের করতে বলেছে কি,
রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক কষেছে। তাহলে আমরা আগে শেফালির থেকে কত বেশি অঙ্ক কষেছে রোজিনা সেটা আমরা বের করে নেব। তো দেখো লিখে নিয়েছি, রোজিনা অঙ্ক করেছে 90টি, শেফালি অঙ্ক করেছে 65টি। আমাদের প্রথম উত্তর চেয়েছিল, কি বের করতে বলেছিল দেখো, রোজিনা শেফালির থেকে শতকরা কত অঙ্ক বেশি করেছে। তাহলে আমরা লিখবো অতএব রোজিনা বেশি অঙ্ক করেছে, রোজিনা করেছিল 90টি, শেফালি করেছিল 65টি। তাহলে বিয়োগ করলে বেরোবে কত না, 25টি। অর্থাৎ এই 25টি অঙ্ককে রোজিনা বেশি করেছে। রোজিনা বেশি করেছে কার উপর ভিত্তি করে, সেটাই কিন্তু আমাদের সব থেকে বোঝার জিনিস, কার উপর ভিত্তি করে রোজিনা অঙ্কটি বেশি করেছে। দেখো আমাদের মনে হতে পারে কিন্তু এখানে রোজিনা তো অঙ্ক করেছিল 90টি, তাহলে 90টির উপর বেশি করেছে, কিন্তু নয়। দেখো শেফালি অঙ্ক করেছিল 65টি আর রোজিনা করেছিল 90টি। তাহলে শেফালির থেকে 25 তো বেশি করেছে কে, রোজিনা। তাহলে এই 65টি অঙ্কে বেশি করেছে কটি অঙ্ক, 25টি। তাহলে আমরা তাই লিখব, রোজিনা 65টি অঙ্কে বেশি করেছে কটি, 25টি। তাই তো, 65টি অঙ্কে বেশি করেছে 25টি। তাহলে একটি অঙ্কে বেশি করেছে কটি হবে, নিশ্চয়ই 25-এর নিচে 65 চলে আসবে, কারণ ভাগ হয়ে যাবে এটি। এবার 100টি অঙ্কে, যেহেতু শতকরা বের করতে বলেছে সেই জন্য আমরা 100 লিখবো। 100টি অঙ্কে বেশি করেছে 25 গুণ 100 নিচে 65। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি করবো কি করে, 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 13 65। উপরে থাকছে কি 5 আর 100 গুণ করলে হচ্ছে 500, নিচে হচ্ছে 13। এটাকে যদি আমরা ভাগ করি, এখানে 13 দিয়ে ভাগ করব, 3 13 39, থাকছে বিয়োগ করে 11, 110, 8 13 104, থাকছে ভাগফল কত আমাদের 6, সরি দেখতে পাবনি। তাহলে উত্তর হচ্ছে কত, 38.613 শতাংশ, বা এটা পার্সেন্ট লিখবো। উত্তরে দেখো তোমাদের এখানে আছে 38.713, উত্তরটি বইতে ভুল দেওয়া আছে, এখানে উত্তর হয়ে যাবে 38.613 শতাংশ। তাহলে আমরা লিখবো অতএব রোজিনা 38.613 শতাংশ অঙ্ক বেশি করেছে। কেমন, বেশি করেছে। এবার দেখো, এবার পরের ভাগটি ছিল বইতে, দেখো বলেছে শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে। তো একই রকম ভাবে দেখো এখানে কিন্তু বিয়োগ করলে আমাদের 25ই আসবে। এখানে আমরা যদি লিখি শেফালি কম করেছে, আমি ওই জন্য আগে থেকে ফাঁকা দিয়ে রেখেছিলাম এখানে, 90টি থেকে 65 বিয়োগ সমান কত, 25টি। সে রোজিনা বেশি করেছিল 25টি আর শেফালি কম করেছে 25টি। এই শেফালি 25টি অঙ্ক কোনটার উপর ভিত্তি করে কম করেছে, এই রোজিনার অঙ্কের উপর ভিত্তি করেই তো 25টি কম করেছে। অর্থাৎ শেফালি করেছে 65টি কিন্তু রোজিনা করেছিল 90টি, অর্থাৎ এই 90টি অঙ্কের উপর ভিত্তি করেই কিন্তু 25টি অঙ্ক সে কম করেছে। সেই হিসাবেই আমরা লিখব শেফালি 90টি অঙ্কে কম করে 25টি। তাহলে একটি অঙ্কে কম করবে নিশ্চয় 25/90, 90টি। তাহলে 100টি অর্থাৎ শতাংশ বের করতে বলেছে, তাহলে 100টি অঙ্কে কম করে কত হবে, 25 গুণ 100 নিচে 90। এই 0 0 কেটে দেব, 25 আর 10 গুণ করলে হচ্ছে 250, এর নিচে থাকবে কত, 9। এই 250কে যদি আমরা ভাগ করি আলাদা জায়গায়, 250কে 9 দিয়ে ভাগ করব, 9 2 18, 8 আছে কত, 15 হবে 7, 70, 7 9 63, থাকছে কত 7, 27.713 কত হচ্ছে, সমান 27.713 শতাংশ। তাহলে এটাই আমাদের সরি 713 নয় 9, 27.709 শতাংশ। তাহলে লিখবো অতএব শেফালি কম করেছে
কত 27.7 ঠিক আছে, এটা শেফালি কম করেছে, বা আমরা শতকরা 27.7 লিখতে পারতাম, বা লিখতে পারতাম শেফালি কম করেছে 27.7%। দেখো 8-এর দাগের অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, তোমরা বারংবার চেষ্টা করবে পরীক্ষায় আসার মতন অঙ্ক। এরপরে 9 আছে, দেখো সুভাষবাবু তার মাসিক আয়ের 66.2-3% খরচ করে, তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন, অর্থাৎ এই টাকা খরচ সমানই কিন্তু এই টাকা, তবে তার মাসিক আয় কত, অর্থাৎ এই শতাংশ টাকা যদি এত টাকা হয় তাহলে 100% টাকা সমান কত, সেটাই আমাদের বের করতে হবে। তো দেখো আমরা লিখে নেব এভাবে, সুভাষবাবুর মাসিক খরচ মাসিক আয়ের এত টাকা, তার মাসিক খরচ বলেছে 3250 টাকা, যদি তার মাসিক খরচ হয় তার মাসিক আয় আমরা লিখবো, অতএব তার মাসিক আয় এভাবে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারেও লিখতে পারি। প্রশ্নানুসারে বলেছে দেখো এই পার্সেন্ট সমান কিন্তু এই টাকাটা, অর্থাৎ 66.2-3% সমান 3250 টাকা। ঠিক আছে, আমরা যদি ঐকিক নিয়মে করি তবুও লিখতে পারবো যে শতকরা 66.2-3 টাকা মাসিক খরচ হলে তার মাসিক খরচ হয় কত 3250 টাকা, 1 টাকা হলে আর 100 টাকা হলে কত হচ্ছে। তাহলে আমরা এখানে যদি এইভাবে করি 1 টাকার উপর খরচ বের করি 1% হলে কত হবে, তাহলে এটা কি আমাদের, যদি আমরা এটাকে ভাঙিয়ে নিই, আগে পরে করছি, 3 6 18 2 20 শূন্য হাতে 2, 3 6 18 2 কত 20, তাহলে 200/3%, এখানে যেমন আছে 3250 লিখে নিলাম। এবার দেখো এই পার্সেন্টটাকে যদি আমরা 1%-এর সঙ্গে তুলনা করি, 1% সমান কত হচ্ছে 3250, এপাশে ছিল এপাশে এসে উল্টে যাবে, অর্থাৎ 3 চলে যাবে উপরে আর 200 চলে আসবে নিচে। এবার যদি 100% সমান আমরা বের করি, তাহলে 100%, অর্থাৎ তার 100%ই তো মাসিক আয় ছিল, 100% সমান কত হচ্ছে 3250 গুণ 3 গুণ 100, নিচে কত হচ্ছে 200, এই 0 0 কাটবো, এই 0 0 কেটে দেবো, এই 2 দিয়ে যদি আমরা 3200-কে 50, 16 দুগুণ 32, 25 দুগুণ 50, 1625 গুণ 3 হচ্ছে কত 3 25-এ 75 আর 3 16 48, কত হচ্ছে 4875 টাকা। দেখো 3 5 15 5 হাতে 1, 3 2 6 1 7, 3 6 18 8 হাতে 1, 3 6 3 1 3 1 4, কত হচ্ছে 4875 টাকা। তাহলে আমরা লিখে দেবো অতএব তার মাসিক আয় সমান 4875 টাকা। দেখো এই অবধি যদি পরীক্ষার সময় দেয় তো এই অবধি করবো, যদি আমাদের এক্সামিনার বা স্কুলের শিক্ষক মহাশয়রা যদি একটু বুদ্ধি করে বলেন তার বাৎসরিক আয় কত বা তার বছরে কত টাকা ইনকাম হয়, তাহলে তার এই মাসিক আয় আমরা বের করে দিয়ে একে সিম্পলি 12 দিয়ে গুণ করে দেবো, কারণ আমরা জানি এক বছরে 12 মাস থাকে, তাহলে তার মাসে আয় যদি 4875 টাকা হয় তাহলে তার বছরে আয় কত হবে, এই 4875-কে 12 দিয়ে গুণ করে যেটা উত্তর হবে সেটাই এসে যাবে। সাধারণত দেয় না, তবুও তোমাদের টেস্ট করার জন্য শিক্ষক মহাশয় কিন্তু অবশ্যই ঘুরিয়ে দিতে পারেন, প্রশ্নটা দিয়ে বলে দিল সুভাষবাবুর এক বছরে কত টাকা আয় করেন, তাহলে কি হবে মাসিক আয় বের করে নিয়ে তাকে আমরা 12 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তো দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজেই আমরা করে ফেললাম। এর আগের ভিডিওয় আমি কিন্তু তোমাদের নিজে করেই অঙ্কগুলো করিয়েছিলাম, আজ আমরা কোষে দেখি 1.2 করলাম, পরবর্তী দিন আমরা এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান নিয়ে হাজির হব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।